আজকে তোমাদের হবে চ্যাপ্টার 15। আমরা বেসিক কন্ট্রোল চার্ট এবং স্যাম্পলিং প্ল্যান পড়ে ফেলেছি। এখন আমরা পড়ব চ্যাপ্টার 15, কিছু স্পেশালাইজ টপিকস অফ টোটাল কোয়ালিটি ম্যানেজমেন্ট। তার মধ্যে একটা স্পেশালাইজ টপিক হচ্ছে সিক্স সিগমা ম্যানেজমেন্ট। সিক্স সিগমা ম্যানেজমেন্ট আজকে আমরা পড়ব। সিক্স সিগমা এটা খুব পপুলার একটা টার্ম, বাংলাদেশেও এখন বেশ পপুলার, বিদেশে তো পপুলার অবশ্যই, জাপানের তো ভীষণ পপুলার, বাংলাদেশেও বেশ পপুলার। তোমরা আশা করি দেখতে পাচ্ছ চ্যাপ্টার 15 সিক্স সিগমা ম্যানেজমেন্ট বা সিক্স সিগমা কোয়ালিটি কন্ট্রোল। বাংলাদেশে অনেক কোম্পানি আজকাল সিক্স সিগমার কথা বলে, এগুলোর উপর কমার্শিয়াল ট্রেনিংও আয়োজন করা হয়। কিন্তু যে সমস্ত প্রতিষ্ঠান কমার্শিয়াল ট্রেনিং আয়োজন করছে সেগুলো যতটা না সিক্স সিগমার ম্যাথমেটিক্যাল ডিটেইলে যায়, তার চেয়ে বেশি তারা সিক্স সিগমা সার্টিফিকেশন এর মাধ্যমে ব্যবসা করার দিকে তাদের মনোযোগ। এরকম ভাবে তারা মূলত ব্যবসার সাথে জড়িত। আসলে তাদের কাছে এটা একটা ব্যবসা, ট্রেনিং দিয়ে, এটার ট্রেনিং খুব বেশি ম্যাথমেটিক্যাল ডেপথে যায় না, তারা ব্যবসা করে এখান থেকে কিছু ইনকাম করে। বেশ কিছু প্রতিষ্ঠান হয়েছে এবং তারা আমেরিকান সার্টিফিকেট দেয়া হবে এই নাম দিয়ে তারা ভালোই ব্যবসা করছে। যাই হোক, আমরা সিক্স সিগমা ম্যানেজমেন্টের ডিটেলে যাচ্ছি। প্রথমত সিক্স সিগমা বলতে কি বোঝায়? সিক্স সিগমা, তোমরা থ্রি সিগমা কোয়ালিটি কন্ট্রোল পড়েছো। থ্রি সিগমা অর্থাৎ মিন ভ্যালু থেকে ডান দিকে থ্রি সিগমা, মিন ভ্যালু থেকে বাম দিকে থ্রি সিগমা, প্লাস মাইনাস থ্রি সিগমা। অর্থাৎ মিন ভ্যালু তো টার্গেট ভ্যালু, মিন ভ্যালু থেকে ডেভিয়েট করে ডান দিকে প্লাস থ্রি সিগমা পর্যন্ত ডেভিয়েট করলেও অ্যাকসেপ্টেবল। আবার মিন ভ্যালু থেকে ডেভিয়েট করে বাম দিকে লোয়ার সাইডে মাইনাস থ্রি সিগমা পর্যন্ত চলে গেলেও অ্যাকসেপ্টেবল। তোমাদের আমি প্রসেস ক্যাপাবিলিটি অ্যানালাইসিস পড়ানোর সময় একটা ডায়াগ্রাম দেখিয়েছিলাম এবং বলেছিলাম মটোরোলার সিক্স সিগমা প্রোগ্রামের কথা। তখন আমরা বলেছিলাম যে বেসিক্যালি সিক্স সিগমা বলতে প্লাস থ্রি সিগমা মাইনাস থ্রি সিগমা বোঝায় না, বরং প্লাস সিক্স সিগমা মাইনাস সিক্স সিগমা বোঝায়। এবং তার ডায়াগ্রাম দেখিয়েছিলাম এবং বলেছিলাম তোমরা যদি ডায়াগ্রামটা খুলে দেখো, প্রসেস ক্যাপাবিলিটি অ্যানালাইসিসের কত নাম্বার চ্যাপ্টার আমার মনে পড়ে না, তোমরা খুলে দেখতে পারো। তাতে বলেছিলাম যে কন্টিনিউয়াস কোয়ালিটি ইমপ্রুভমেন্ট বা টিকিউএম যেটা বলে কন্টিনিউয়াস ইমপ্রুভমেন্ট, সেটা বলতে আসলে মেইনলি বোঝায় ভ্যারিয়েশন কমানো। আর ভ্যারিয়েশন কমানো বলতে মূলত বোঝায় স্ট্যান্ডার্ড ডেভিয়েশন কমানো। যে কোনো একটা ভ্যালু সিগমা বা স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বলতে কি বোঝায়? ভ্যারিয়েশন। ভ্যারিয়েশন ইজ নট ডিজায়ারেবল অ্যাট অল, ভ্যারিয়েশন কমাতে হবে। ভ্যারিয়েশন যদি কমাতে পারি, সিগমা ভ্যালুকে যদি থ্রি সিগমাতে যে পরিমাণ সিগমা থাকে, ভ্যারিয়েশন থাকে, সেটা যদি আমি প্রসেস ইমপ্রুভমেন্টের মাধ্যমে হাফ করে দিতে পারি, তাহলে একই পরিমাণ থ্রি সিগমা হয়ে যাবে সিক্স সিগমা। এবং তুমি যেহেতু থ্রি সিগমার মধ্যে, তখন দুটো বিষয় চলে আসবে। একটা হচ্ছে কাস্টমার স্পেসিফিকেশন লিমিট, আর একটা হচ্ছে কন্ট্রোল লিমিট। আপার স্পেসিফিকেশন লিমিট, লোয়ার স্পেসিফিকেশন লিমিট, কাস্টমার যে লিমিটটা দিচ্ছে, আপার স্পেসিফিকেশন লিমিট এবং লোয়ার স্পেসিফিকেশন লিমিট, কাস্টমার যে স্পেসিফিকেশনটা দিচ্ছে। কিন্তু তুমি, অর্থাৎ যে পরিমাণ ভ্যারিয়েশন কাস্টমার অ্যালাউ করছে, তুমি তার চেয়ে হাফ ভ্যারিয়েশনে প্রোডাক্ট তৈরি করার এবিলিটি রাখো। হাফ ভ্যারিয়েশনে, হাফ। তোমার ভ্যারিয়েশন কাস্টমারের অ্যালাউড ভ্যারিয়েশনের হাফ, অর্থাৎ খুব সামান্য ভ্যারিয়েশনই তুমি প্রোডাক্টটা তৈরি করার মতো এবিলিটি রাখো। অর্থাৎ তোমার প্রসেসটা, এইভাবে ইংলিশে বলতে পারি, তোমার প্রসেসটা টয়েস অ্যাজ গুড অ্যাজ এ কাস্টমার ওয়ান্টস। কাস্টমার বলছে এই লিমিটের মধ্যে থাকলেই চলবে, তুমি তার চেয়েও হাফ লিমিটের মধ্যে, হাফ ভ্যারিয়েশনের মধ্যে প্রোডাক্ট তৈরি করতে পারছো। সামান্য ভ্যারিয়েশন হচ্ছে কাস্টমারের অ্যালাউড ভ্যারিয়েশনের হাফ ভ্যারিয়েশনে। এটাই হচ্ছে সিক্স সিগমা। অর্থাৎ কাস্টমার যে প্লাস থ্রি সিগমা মাইনাস থ্রি সিগমা দিচ্ছে, এটা আসলে তোমার কাছে প্লাস সিক্স সিগমা মাইনাস সিক্স সিগমা, আর কাস্টমারকে, অর্থাৎ সিগমা হয়ে গেছে হাফ। তুমি কাস্টমারের দেয়া স্পেসিফিকেশন লিমিটের অর্ধেকের মধ্যে আছো। মোটরোলার প্রথম যখন কাজটা শুরু করে, তখন একটা এক্সাম্পল দেয়া হয়েছিল, সার্ভিস অর্গানাইজেশনের এক্সাম্পল বা প্রোডাকশন অর্গানাইজেশনের এক্সাম্পল। আমরা দুইটাই দিচ্ছি। তারা প্রোডাকশনের ক্ষেত্রে বলেছিল যে প্রতি 2 বছরে, এভরি 2 ইয়ার্স,
প্রতি 2 বছরে তারা প্রসেস ইমপ্রুভমেন্টের মাধ্যমে ডিফেক্ট রেটটাকে 10 ভাগের 1 ভাগ করে দেবে এবং সাইকেল টাইম একটা ব্যাচ তৈরির যে পরিমাণ টাইম লাগে বা একটা প্রোডাক্ট তৈরির যে টাইম লাগে সেই টাইমটাকে তারা রিডিউস করে 50%-এ নামিয়ে নিয়ে আসবে। এটা বলতে কি বোঝায়? যেমন আমরা যদি একটা সার্ভিস অর্গানাইজেশনের উদাহরণ দেই, তাহলে সার্ভিস অর্গানাইজেশনে তুমি একটা লোনের জন্য দরখাস্ত দিচ্ছ। এখন লোনের দরখাস্তটা ইনিশিয়ালি একজন জুনিয়র অফিসার প্রসেস করে আরেকটু উপরের দিকে দেয়, ম্যানেজমেন্টের উপরের দিকে দেয়, এরপর একটু হায়ার অফিসার সেটা প্রসেস করে। এইভাবে 2-3 ধাপ বা 3-4 ধাপ পার হয়ে শেষ পর্যন্ত ফাইনাল অ্যাপ্রুভালের জন্য এটা বোর্ড অফ ডাইরেক্টরস এর মিটিং এ যাচ্ছে। বোর্ড অফ ডাইরেক্টরস যেটা করতে পারে, অ্যাপ্লিকেশনটা থরলি চেক করার পর বলতে পারে যে তুমি যে ইভালুয়েশন করছো লোনের দরখাস্তটা, তুমি ব্যাংক স্টাফ হিসেবে যে ইভালুয়েশন করেছো এটা সঠিক নাই, ভুল আছে। এই ভুল থাকাটাই হচ্ছে তোমার ডিফেক্ট। সার্ভিস অর্গানাইজেশনের জন্য ডিফেক্ট। প্রোডাকশন অর্গানাইজেশনের ডিফেক্ট আইডেন্টিফাই করা সহজ, কিন্তু সার্ভিস অর্গানাইজেশনের ডিফেক্ট আইডেন্টিফাই করা বা বের করা বা ইন্টারপ্রিট করাটা একটু কঠিন। যেমন এইখানে আমি বললাম যে এক্ষেত্রে এটা ডিফেক্ট। তুমি লোন অ্যাপ্লিকেশন প্রসেস করেছো, এই প্রসেসিং এ তোমার কোনো ত্রুটি হয়েছে, ঠিকমতো প্রসেস করা হয়নি লোন অ্যাপ্লিকেশনটা, যে কারণে তোমার কাছে ফেরত পাঠানো হলো যে তুমি আবার দেখো, তোমার ইভালুয়েশন ঠিকমতো হয়নি, তোমার ভুল হয়েছে, অর্থাৎ তুমি রিওয়ার্ক করতে পাঠাচ্ছ। আমি রিওয়ার্ক শব্দটা এর আগে বলেছি, রিওয়ার্ক ডিফেক্টকে রিওয়ার্কের মাধ্যমে ঠিক করা যায়, রিওয়ার্ক। এখন তোমাকে আবার এটা কারেকশনের জন্য বলা হয়েছে, তুমি জুনিয়র অফিসার, তোমার কাছে ফেরত পাঠানো হয়েছে বোর্ড অফ ডাইরেক্টরস এর মিটিং থেকে, ডাউন স্ট্রিমের দিকে তোমার কাছে ফেরত পাঠানো হয়েছে, তুমি আবার দেখো। যাই হোক, পুরা প্রসেসটা করতে মোট আলটিমেটলি লোন অ্যাপ্রুভাল হওয়া বা রিজেক্ট হওয়া, এটা মোট 60 দিন, এইভাবে 60 ডেজ অন অ্যান অ্যাভারেজ 60 ডেজ সময় লাগে। এটাই হচ্ছে সাইকেল টাইম। একটা লোন প্রসেসিং এ অ্যাভারেজে 60 দিন সময় লাগে, এটা হচ্ছে সাইকেল টাইম। আর যতগুলো অ্যাপ্লিকেশন পড়ে তার 10%কে ভুল আছে বলে ফেরত পাঠানো হয়, অর্থাৎ 10% হচ্ছে রিওয়ার্ক রেট, 10% হচ্ছে ডিফেক্ট রেট বা 10% হচ্ছে রিওয়ার্ক রেট। ধরা যাক এটা 2004 এর ডাটা। এখন মোটরোলা যেটা বলছে যে 2 বছরে সাইকেল টাইম 50% করে দেবে, তার মানে সাইকেল টাইম 60 থেকে প্রসেস ইমপ্রুভমেন্টের কারণে 60 থেকে সাইকেল টাইম 30 দিনে নামিয়ে নিয়ে আসবে। আগে 60 দিন লাগতো, এটা এখন 30 দিন লাগবে। আর 10% রিওয়ার্ক রেট, এটা 10 ফোল্ড রিডাকশন, মানে কি 10 ভাগ কমিয়ে দেবে। তার মানে 2 বছর পর ডিফেক্ট রেট প্রসেস ইমপ্রুভমেন্টের কারণে ডিফেক্ট রেট 1%-এ নেমে আসবে। 10 ভাগ করে দিলে তো 1% হয়। সাইকেল টাইম হবে 30 দিন এবং ডিফেক্ট রেট হবে 1% ইন 2006, 2 বছরে, ইন 2 ইয়ার্স, 2 বছরে। এইভাবে প্রতি 2 বছর পর পর এইভাবে ইমপ্রুভমেন্ট হতে থাকবে। অবশ্যই একটা সার্টেন স্টেজে গিয়ে এত ইমপ্রুভমেন্ট আর করা সম্ভব হবে না, তবে ছোট ছোট ইমপ্রুভমেন্ট চালিয়ে যেতে হবে কন্টিনিউয়াসলি। এটাকেই বলে কন্টিনিউয়াস ইমপ্রুভমেন্ট। আচ্ছা, আমরা এবার 3 সিগমা এবং 6 সিগমা কোয়ালিটি কন্ট্রোলের কথা বলি। কাস্টমার যখন তোমাকে স্পেসিফিকেশন দিচ্ছে, ধরা যাক তুমি 3 সিগমা কোয়ালিটি কন্ট্রোল করো, কাস্টমার তোমাকে স্পেসিফিকেশন দিচ্ছে, সরি 1 মিনিট, একটু 1 মিনিট। হ্যালো, আচ্ছা, আমার গলাতে একটু সমস্যা হওয়ার কারণে আমি একটু 1 মিনিট ব্রেক নিয়েছিলাম। হ্যাঁ, তুমি 3 সিগমা কোয়ালিটি কন্ট্রোল করো, তখন তোমার প্রোডাকশন প্রসেসের ডিস্ট্রিবিউশনটা এরকম ছিল, নর্মাল ডিস্ট্রিবিউশন। কাস্টমারের স্পেসিফিকেশন লিমিট ছিল এটা এবং এটা। তখন এটার নাম ছিল আপার স্পেসিফিকেশন লিমিট ইউএসএল, লোয়ার স্পেসিফিকেশন লিমিট এলএসএল, এবং তোমার প্রোডাকশন প্রসেসটাও এই রেঞ্জের মধ্যে কন্ট্রোল করার এবিলিটি ছিল। তুমি কি এই স্পেসিফিকেশন অনুযায়ী কন্ট্রোল করতে পারবে? তুমি বলেছিলে যে হ্যাঁ পারবে, অর্থাৎ তোমার কন্ট্রোল লিমিট, আপার কন্ট্রোল লিমিট এবং লোয়ার কন্ট্রোল লিমিটও এক্স্যাক্টলি সমান ছিল। তখন এই দাগ আর এই দাগ ছিল না।
এটা হলো তোমার আপার লোয়ার স্পেসিফিকেশন লিমিট, কাস্টমারের লোয়ার স্পেসিফিকেশন লিমিট এবং তোমার লোয়ার কন্ট্রোল লিমিট। আর এটা ছিল কাস্টমারের আপার স্পেসিফিকেশন লিমিট এবং আপার কন্ট্রোল লিমিট। আচ্ছা, এরপরে তুমি প্রসেস ইমপ্রুভমেন্ট করতে থাকলে, প্রসেস ইমপ্রুভমেন্ট করার কারণে এই যেটা এটা ছিল এটা বেড়ে এটা হয়ে গেল তা না, এটাকে বড় করে এখন দেখাচ্ছি, বড় করে বোঝানোর জন্য যে আপার স্পেসিফিকেশন লিমিট আসলে এইভাবে বোঝালে তুমি কনফিউজ হচ্ছ কিনা জানি না। এই দাগটাকেই এখন আমি বড় করে দিলাম, বড় করে বোঝাচ্ছি যে কাস্টমারের স্পেসিফিকেশন লিমিট এখানে ছিল, লোয়ার স্পেসিফিকেশন লিমিট এখানে ছিল, কিন্তু তোমার কন্ট্রোল লিমিট এখন হাফ করে দিয়েছো। কাস্টমার যে এখান থেকে এই পর্যন্ত বলছিল, তুমি সিগমা ভ্যারিয়েশন কমিয়ে সিগমা কমার হাফ করে দেওয়ার কারণে হাফ করে দিয়েছো। হাফ করার কারণে আগে যেটা একটু খেয়াল করো, তোমার এইখানে 0 থেকে 6 সিগমা, আসলে আগে এটাই ছিল 0 থেকে 3 সিগমা, আর এটা ছিল 0 থেকে -3 সিগমা। এখন এটা হয়ে গেছে এই ডিস্টেন্স সিগমা হাফ হয়ে যাওয়ার কারণে এটা হয়ে গেছে +6 সিগমা, এটা হয়ে গেছে -6 সিগমা। আর তুমি কাস্টমারের দেয়া এই যে স্পেসিফিকেশন লিমিট এর অর্ধেক ভ্যারিয়েশনে তুমি দেখো, এবার এটা অর্ধেক, +3 -3, আর এটা +6 -6, অর্ধেক ভ্যারিয়েশনের প্রোডাক্ট তৈরি করতে পারছো। এটাই তোমার ক্রেডিট। সরি, একটু আমার ভুল হয়েছে এইটা। হ্যাঁ, এবার দেখো, হ্যাঁ এটা কারেকশন করা হলো, এটা এখানে চলে গিয়েছিল সামহাউ, এই ভিওসিটা এখানে চলে গিয়েছিল, এটা আসলে এখানে হবে। হ্যাঁ, তো কাস্টমারের স্পেসিফিকেশন লিমিট এখনো কিন্তু যা ছিল আগে তাই আছে, কিন্তু আগে এটা ছিল +3 সিগমা -3 সিগমা, এখন এটা হয়ে গেছে +6 সিগমা -6 সিগমা। আর তুমি তার অর্ধেক ভ্যারিয়েশনের মধ্যে তুমি +-3 সিগমার মধ্যে প্রডিউস করছো, যেটা কাস্টমারের দেয়া লিমিটের অর্ধেক। এটা হচ্ছে ভয়েস, এইখান থেকে এই পর্যন্ত কাস্টমার যে লিমিট দিচ্ছে এটা হচ্ছে ভয়েস অফ দ্য কাস্টমার, আর তুমি যে তার অর্ধেক ভ্যারিয়েশনে তৈরি করার এবিলিটি রাখো এটাকে বলে ভয়েস অফ দ্য প্রসেস। ভয়েস অফ দ্য কাস্টমার, ভয়েস অফ দ্য প্রসেস। ডোন্ট বি কনফিউজড, তোমার স্পেসিফিকেশন লিমিট দ্বিগুণ হয়ে এখানে চলে গেছে তা না, রাদার আসলে আগে এটা ছিল +3 সিগমা, এটা ছিল -3 সিগমা। আমার বোঝানোর মধ্যে আসলে অ্যাপ্রোচটা প্রথমে ভুল হয়েছে, সেইভাবে আমার বলাটা ঠিক হয়নি। এটা আপার স্পেসিফিকেশন লিমিট ছিল, আপার কন্ট্রোল লিমিট ছিল, এটা লোয়ার স্পেসিফিকেশন লিমিট ছিল, লোয়ার কন্ট্রোল লিমিট ছিল। এখন আপার স্পেসিফিকেশন লিমিট, লোয়ার স্পেসিফিকেশন লিমিট যা ছিল তাই থেকেছে, তোমার কন্ট্রোল লিমিট হয়ে গেছে এখান থেকে ইউসিএল শিফট করে এখানে অর্ধেকে চলে এসছে, এলসিএলও এখান থেকে শিফট করে অর্ধেকে চলে এসছে। এখন নর্মাল ডিস্ট্রিবিউশনের এই ডিফেক্ট রেটটা আমরা আরেকবার একটু বোঝার চেষ্টা করি। নর্মালি ধরো এই দাগটা আপাতত নাই, এটা নাই, এটা নাই, এটাই আপার স্পেসিফিকেশন লিমিট, আপার কন্ট্রোল লিমিট, এটা লোয়ার স্পেসিফিকেশন লিমিট, লোয়ার কন্ট্রোল লিমিট। তোমরা স্ট্যাটিস্টিক্সে 3.1 বা 2.2 তে আমি জানি না কোন লেভেলের স্ট্যাটিস্টিক্স পড়েছো, তোমরা পড়েছো এম্পিরিক্যাল রুল, যেখানে তোমরা জানো +1 সিগমা -1 সিগমা এই রেঞ্জের মধ্যে 68% ডাটা এই রেঞ্জের মধ্যে পড়ে, আর কোয়ালিটি কন্ট্রোলে আমরা বলবো 68% প্রোডাক্ট এই রেঞ্জের মধ্যে পড়ে। তার মানে হচ্ছে তুমি যদি +-1 সিগমা ফলো করো তাহলে 68% প্রোডাক্ট অ্যাকসেপ্টেবল হবে, আর 32% প্রোডাক্ট রিজেক্টেড। ভেরি হাই, 32% ইজ এ ভেরি হাই রেট অফ রিজেকশন, ভেরি ভেরি হাই। তুমি যদি +2 সিগমা -2 সিগমা কোয়ালিটি কন্ট্রোল করো, তোমরা এম্পিরিক্যাল রুল থেকে জানো 95.44% ডাটা ভেতরে পড়বে, অর্থাৎ এইখান থেকে এই পর্যন্ত 95.44% পড়বে। আর যদি এই তার মানে এই প্রোডাক্টের ক্ষেত্রে 95.44% প্রোডাক্ট অ্যাকসেপ্টেড, যদি 95.44% প্রোডাক্ট অ্যাকসেপ্টেড হয় তাহলে রিজেক্টেড হবে 4.56, 100 বিয়োগ এটা, তাহলে 4.56, তার মানে 6%, তার মানে প্রতি 100টা প্রোডাক্টে এতটা ডিফেক্ট। প্রতি 100টাতে এতটা ডিফেক্ট যদি হয় তাহলে প্রতি ইউনিটে এতটা ডিফেক্ট, তার মানে প্রতি মিলিয়নে এতটা ডিফেক্ট, 45,600। 1 মিলিয়ন প্রোডাক্ট, 1 মিলিয়ন মানে 10 লক্ষ, 10 লক্ষ প্রোডাক্টে 45,600টা প্রোডাক্ট ডিফেক্ট হবে। আর তুমি যদি এটা +-2 সিগমা, তুমি যদি +-3 সিগমা করতে পারো
তাহলে একইভাবে তুমি অ্যানালাইসিস করবে 99.73% ডাটা, 99.73% ডাটা, এখানে তো 95.44, 99.73% ডাটা ভেতরে থাকবে, 99.73, তার মানে 0.27% ডাটা বাইরে যাবে। 0.27% যদি হয় তার মানে 2700 প্রোডাক্টস পার মিলিয়ন। এইভাবেই ক্যালকুলেশনটা করো। 0.27% প্রোডাক্ট যদি রেঞ্জের বাইরে যায় বা ডিফেক্ট হয়, 99.73% যদি ভেতরে থাকে তাহলে 0.27% বাইরে যাবে, তাই না? এটা কখনো কখনো তুমি দেখবে 0.27% না, কখনো দেখবে 0.26%। এটা আসলে নির্ভর করছে তুমি 99.73 বলবে না 99.74 বলবে। কারণ কিছু ডিজিট আছে যেটাকে হয় রাউন্ড আপ করতে পারো, রাউন্ড ডাউন করতে পারো। সেই কারণে কেউ কেউ বলে 99.74% ডাটা ভেতরে, আবার কেউ কেউ বলে 99.73% ডাটা ভেতরে। এটার উপর নির্ভর করে 0.27 বা 0.26% ডিফেক্ট রেটটা বলা হয়। আমার বই দুটা চ্যাপ্টারে 2 রকম ডাটা আছে। আচ্ছা, এখানে আমরা বলছি 99.73, তার মানে 99.73% যদি ভেতরে থাকে তাহলে 0.27% ডাটা বাইরে যাবে। কোয়ালিটি কন্ট্রোলে বলবো 0.27% প্রোডাক্ট বাইরে যাবে। 0.27% প্রোডাক্ট বাইরে যাওয়া মানে ডিফেক্ট রেট হচ্ছে 0.27%, মানে প্রতি 100-তে 0.27, তাহলে প্রতি মিলিয়নে এতটা প্রোডাক্ট বাইরে যাবে। তার মানে দেখো কিভাবে ডিফেক্ট রেট প্রতি মিলিয়ন, মানে কি 10 লক্ষ প্রোডাক্টে মাত্র 2700 ডিফেক্ট, এটা কোয়াইট লো ডিফেক্ট রেট, কোয়াইট লো। আর যদি একই রকম অ্যানালাইসিস করো C+-6 সিগমাতে, তাহলে এই ক্যালকুলেশনটা তোমাদের ডিটেল ক্যালকুলেশন বইয়ে দেয়া আছে, এইরকম ভাবে ক্যালকুলেশনটা হবে, এইরকম ভাবে। তারপরে যদি না বুঝো, বইয়ের ডিটেল ক্যালকুলেশনটা দেয়া আছে, তাতে আমি তোমাকে দেখিয়েছি যে মাত্র 2টা প্রোডাক্ট পার বিলিয়ন, নট ইভেন মিলিয়ন, এখানে তো মিলিয়নের কথা বলছে, পার বিলিয়ন। 1 বিলিয়ন হচ্ছে 10⁹ পার বিলিয়ন প্রোডাক্ট। 1 বিলিয়ন প্রোডাক্ট তৈরি করলে মাত্র 2টা ডিফেক্ট হবে। তুমি কি চিন্তা করতে পারছো যে কত হাই কোয়ালিটি প্রোডাকশন প্রসেস? মাত্র 2টা ডিফেক্ট পার বিলিয়ন প্রোডাক্টে, পার বিলিয়ন। এটাই হচ্ছে মটোরোলার 6 সিগমা প্রোগ্রাম। কিন্তু যদিও আমি আবার ফিরে যাচ্ছি, যদিও মটোরোলার লিটারেচার তুমি যদি দেখো, তারা বলছে যে তাদের 1 বিলিয়নে 2টা ডিফেক্ট তাদের তৈরি এক্সপেক্ট করছে, তা না, বরং তার চেয়ে একটু বেশি। সেটা হচ্ছে 1 মিলিয়নে 3.4। 1 বিলিয়নে 2টা না, বরং 1 মিলিয়নে 3.4। কেন 1 মিলিয়নে? এটা আবার তারা একবার এই কথাটা বলল যে 6 সিগমা করলে 2টা প্রোডাক্টস পার বিলিয়ন, প্রতি 1 বিলিয়ন প্রোডাক্ট তৈরি করলে 2টা ডিফেক্ট হবে। আবার তারা বলছে যে আমার ডিফেক্ট রেট এক্সপেক্টেড হচ্ছে 3.4 ডিফেক্টস পার মিলিয়ন, নট বিলিয়ন, মিলিয়ন। এত বেড়ে গেল কেন? এর পেছনে কারণ হিসেবে বলছে যে এখানে তো আমরা শুধু সিগমা ভ্যারিয়েশনের কথা বলছি, যে সিগমাকে হাফ করে দেওয়া হয়েছে, সিগমা ভ্যারিয়েশন চেঞ্জ করলাম, ভ্যারিয়েশন কমালাম। কিন্তু এখানে স্ট্যাটিস্টিক্সে বা কোয়ালিটি কন্ট্রোল আর একটা ইম্পর্টেন্ট বিষয় আছে, সেটা হচ্ছে এই যে মিন ভ্যালুটা, এই মিন ভ্যালুটা মিনে থাকে না, মিন ভ্যালু শিফট করে যায়। মিন ভ্যালু তারা ধরে নিচ্ছে যে আমার প্রোডাকশন প্রসেস ম্যাক্সিমাম শিফট করতে পারে 1.5 সিগমা পর্যন্ত, অর্থাৎ মিন ভ্যালু শিফট করে এইখান পর্যন্ত চলে আসতে পারে। এইখানে যদি মিন ভ্যালু চলে আসে, তার মানে খেয়াল করো এই যে নর্মাল ডিস্ট্রিবিউশনটা, এটাই পুরা এতখানি সরে এইখানে চলে আসবে। এইখানে যদি চলে যায় তাহলে এই যে আপার টেলটা একটু বেশি বাইরে চলে যাবে। এটা যদি পুরা ডিস্ট্রিবিউশনটাই 1.5 সিগমা এইদিকে সরে যায় ডান দিকে, এইটা যদি 1.5 সিগমা ডান দিকে সরে যায়, তাহলে এই যে লোয়ার টেলটা যে বাইরে যাওয়ার, সরি আপার টেলটা যে বাইরে যাওয়ার সম্ভাবনা, সেটা বেড়ে যাবে। তার মানে ডিফেক্ট একটু বেড়ে গেলে ডিফেক্ট বেড়ে যাবে। সেই জন্য তারা বলছে যে আমি ভ্যারিয়েশন হাফ করে দেব, সেটা ঠিক আছে যদি ভ্যারিয়েশন হাফ করতে পারতাম এবং মিন ভ্যালু যদি শিফট না করত, তাহলে প্রতি বিলিয়নে 2টা ডিফেক্ট তৈরি হতো। কিন্তু আমার ভ্যারিয়েশন হাফ করেছি, সেটা ঠিক আছে, কিন্তু আমার মিন কিছুটা শিফট করবে, একদম ঠেকানো সম্ভব না। শিফট করে আমি সর্বোচ্চ ধরে রাখছি 1.5 সিগমা পর্যন্ত শিফট করবে সর্বোচ্চ। সেক্ষেত্রে 3.4 প্রোডাক্টস পার মিলিয়ন ডিফেক্ট তৈরি হবে। এটাই হচ্ছে মটোরোলা 6 সিগমা প্রোগ্রামের বেসিক কথা, এটাই ম্যাথমেটিক্যাল ইন্টারপ্রিটেশন।
যদিও আমাদের দেশে যে ট্রেনিং প্রোগ্রামগুলো হয়, কিছু কমার্শিয়াল কোম্পানি তাদের মূল উদ্দেশ্য হচ্ছে ব্যবসা করা, তাদের নিজেদেরই ডেপথ অফ নলেজ ভালো না, তারা করে কি সার্টিফিকেশন, কোয়ালিটেটিভ বিষয়গুলো বলে সার্টিফিকেশনের কথা বলে। সার্টিফিকেশনের উপর অল্প কিছু কথা আমরা বলবো, ডিটেল কথা বলবো না, কারণ সার্টিফিকেশনটা একটা কমার্শিয়াল বিষয়, একাডেমিক বিষয় না। তারপরে তোমাদের একটু জানা থাকা ভালো, তাই অল্প কিছু বলবো। এবার আমরা 3 সিগমা এবং 6 সিগমা কোয়ালিটি কন্ট্রোলের একটু ক্যালকুলেশনে দেখাবো যে দুটা প্রোডাকশন প্রসেসের মধ্যে কতটা পার্থক্য। 1 মিনিট, জাস্ট 1 মিনিট। ওকে, লেট আস স্টার্ট अगेन। 3 সিগমা এবং 6 সিগমা কন্ট্রোলের মধ্যে পার্থক্যটা কোথায়? ধরা যাক একটা সার্ভিস অর্গানাইজেশনের উদাহরণ দিচ্ছি। আসলে প্রোডাকশন প্রসেসের জন্য এইগুলো ইন্টারপ্রিট করা অনেক সহজ, কিন্তু একটা সার্ভিস অর্গানাইজেশনের জন্য এগুলো ইন্টারপ্রিট করা অনেক কঠিন। সেই জন্য আমি কঠিন কাজটাই করেছি, তোমাদেরকে সার্ভিস অর্গানাইজেশনের ইন্টারপ্রিটেশনটা দিচ্ছি যে 6 সিগমা বলতে কি বুঝাবে। একটা কোম্পানিতে অর্ডার দেয়া আছে যে প্রতি মাসের শুরুতে অ্যাকাউন্টিং, আগের মাসের অ্যাকাউন্টিং রিপোর্টটা জেনারেট করতে হবে, আগের মাসের অ্যাকাউন্টিং রিপোর্ট জেনারেট করতে হবে, করে এটা বোর্ড অফ ডাইরেক্টরসের মিটিংয়ে সাবমিট করতে হবে। প্রতি মাসের অ্যাকাউন্টিং রিপোর্টটা তারা দেখে অ্যাপ্রুভাল দেয় বা রিজেক্ট করে বা যেটাই হোক, তারা পরবর্তী প্রয়োজনে অ্যাকশন নিয়ে থাকে। এখন পরের মাসের যে শুরুতে তারা অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টকে বলা আছে, রিপোর্ট দিতে বলা আছে যে রিপোর্ট, তারা বলছে যে গড়ে রিপোর্ট জেনারেট করতে 7 দিন সময় লাগে, 7 ডেজ। তার মানে মিন ভ্যালু হচ্ছে 7 দিন, রিপোর্ট জেনারেট করতে 7 দিন লাগে। কিন্তু তারা একটা কথা পরিষ্কার বলা হয়েছে যে তাই বলে 4 তারিখের আগে যেন রিপোর্টটা জেনারেট না করে, কারণ 4 তারিখের আগে রিপোর্ট জেনারেট করলে যথেষ্ট পরিমাণ ইনফরমেশন গ্যাদার হবে না। সাফিসিয়েন্ট ইনফরমেশন গ্যাদার করতে বা কালেক্ট করতে 4 দিনের আগে যেন করা না হয়, সাফিসিয়েন্ট ইনফরমেশন তো থাকতে হবে। এটা হচ্ছে, সরি এখানে একটা ভুল আছে, লোয়ার স্পেসিফিকেশন লিমিট, এটা হবে মিউ মাইনাস, এটা মিউ মাইনাস 3 সিগমা। এই জায়গাটা আবার ঠিক আছে। ধরলাম অ্যাকাউন্টিং রিপোর্ট আমাদের গড়ে লাগে 7 দিন এবং স্ট্যান্ডার্ড ডেভিয়েশন হচ্ছে 1 দিন, 1 দিন বেশি 1 দিন কম, 1 দিন বেশি লাগে অথবা 1 দিন কম লাগে। তাহলে যদি লোয়ার স্পেসিফিকেশন লিমিট হবে মিউ মাইনাস 3 সিগমা, আমরা আপাতত দেখছি 3 সিগমা, 3 সিগমা কোয়ালিটি কন্ট্রোল, পরে দেখবো 6 সিগমা, আপাতত 3 সিগমা দেখছি। তাহলে লোয়ার স্পেসিফিকেশন লিমিট হবে মিউ মাইনাস 3 সিগমা। মিউ মিন টাইম টু প্রডিউস দ্য রিপোর্ট হচ্ছে 7, 3 মাইনাস, এটা মাইনাস হবে, ভুল আছে। সিগমা, সিগমা আমাদের বলা আছে 1 দিন, তাহলে 4 দিন, এই 4 দিনটা লোয়ার স্পেসিফিকেশন লিমিট 4 দিন ঠিক করা হয়েছে এই জন্য 4 দিন 3 সিগমাতে, যে 4 দিনের আগে রিপোর্ট জেনারেট হলে সাফিসিয়েন্ট ইনফরমেশন গ্যাদার হবে না। আবার আপার স্পেসিফিকেশন লিমিট হবে মিউ প্লাস 3 সিগমা, মিউ প্লাস 3 সিগমা, তার মানে 10 দিন, 10 দিনের পরে আবার রিপোর্ট জেনারেট করলে যেটা সমস্যা সেটা হচ্ছে আমাদের বোর্ড অফ ডাইরেক্টরসের মিটিংয়ে অ্যাপ্রুভ করাতে হবে। এটা নর্মালি 10 তারিখের মধ্যে, মাসের প্রথম 10 তারিখের মধ্যেই মান্থলি একটা মিটিং হয়ে থাকে, অর্থাৎ 10 তারিখের মধ্যেই তাদের দরকার, 10 তারিখ পার করলে চলবে না। যে কারণে আপার লিমিট এবং লোয়ার লিমিট এইভাবে ক্যালকুলেট করা হয়েছে। এখন আমাদের যদি 3 সিগমা কোয়ালিটি কন্ট্রোল হয় এবং আমরা যদি ধরে নেই যে প্রসেস মিন শিফট করবে না, প্রসেস মিন শিফট করবে না 3 সিগমা কোয়ালিটি কন্ট্রোল, তখন আমরা জানি এম্পিরিক্যাল রুল থেকে যে ডিফেক্ট রেট হচ্ছে 0.27% প্রোডাক্টস। তো এখানে প্রোডাক্ট বলতে যে রিপোর্ট জেনারেশন, অ্যাকাউন্টিং রিপোর্ট জেনারেশন, তার মানে 0.2 ডিফেক্ট রেট হবে 0.27% রিপোর্ট। তার মানে প্রতি 100টা রিপোর্টে এতটা ডিফেক্ট পাওয়া যাবে, প্রতি 100টা রিপোর্টের মধ্যে ডিফেক্ট হবে এতটা। বা আমরা বলতে পারি 0.0027, এটা যেহেতু পার্সেন্ট, প্রতি 100টা রিপোর্টে এতটা 0.27, বা আমরা বলতে পারি প্রতি 1 মিলিয়ন, এর আগে আমরা দেখেছি, দেখো 2700 প্রোডাক্টস পার মিলিয়ন, ডিফেক্ট রেট হচ্ছে 2700 প্রোডাক্টস পার মিলিয়ন।
2700 প্রতি 1 মিলিয়ন রিপোর্ট যদি জেনারেট করি 1 মিলিয়ন, তাহলে 2700 এর মধ্যে 2700টা রিপোর্টে গলত পাওয়া যাবে, ত্রুটি পাওয়া যাবে 2700টা রিপোর্টে। Very easy to interpret in production type of organization, but very difficult to interpret in service organization. আচ্ছা, এত পার্সেন্ট প্রোডাক্ট ডিফেক্ট, প্রোডাক্ট, এটা প্রোডাক্টের ক্ষেত্রে আমি যদি রিপোর্ট জেনারেশন বলি তাহলে 0.0027 প্রোডাক্টস প্রতি ইউনিট প্রোডাক্টে, এটা যদি পার্সেন্টেজটা তুলে দিই, প্রতি ইউনিট প্রোডাক্টে 0.0027 প্রোডাক্টস বা ডিফেক্টস পার প্রোডাক্ট, বা এবার প্রোডাক্টের ক্ষেত্রে আমরা রিপোর্ট বলবো 0.0027 ডিফেক্টস পার রিপোর্ট, পার রিপোর্ট। এবার উল্টে দিই জিনিসটা, উল্টিয়ে দিলে এত ডিফেক্টস পার রিপোর্ট আমরা করে ফেললাম, এটাকে ডিফেক্টস পার রিপোর্টকে রিপোর্টস পার ডিফেক্ট করলাম, উল্টে দিলে রিপোর্ট পার ডিফেক্ট, এটাকে উল্টে দিলাম, এতটা রিপোর্ট পার ডিফেক্ট হয়ে গেল। আর এক একটা রিপোর্ট এক এক মাস, একটা রিপোর্ট জেনারেট করা হয় 1 মাসের জন্য, তাহলে এত বা 1 মাস পর পর রিপোর্ট জেনারেট করা হয়, তাহলে এত রিপোর্টস পার ডিফেক্ট মানেই এত মান্থস পার ডিফেক্ট, এত মান্থস পার ডিফেক্ট। এটাকে ক্যালকুলেট করলে পাচ্ছি 370 মান্থস পার ডিফেক্ট। এটাকে 12 দিয়ে ভাগ দিলে পাচ্ছি 30.86, 30.86 ইয়ার্স পার ডিফেক্ট। মানেটা কি বুঝলে? মানে প্রতি, আচ্ছা 30.86কে যদি 31 বছর ধরে নেই, প্রতি 31 বছর পর পর একটা করে অ্যাকাউন্টিং রিপোর্টে ত্রুটি পাওয়া যাবে, গড়ে প্রতি 31 বছর পর। তুমি চিন্তা করতে পারো যে হাউ গুড দ্য অ্যাকাউন্টিং রিপোর্ট জেনারেশন সিস্টেম ইজ, হাউ গুড ইট ইজ, যে প্রতি 31 বছর পর একটা রিপোর্টে ত্রুটি পাওয়া যাবে, তার আগে গড়ে অন অ্যান অ্যাভারেজ। হাউ গুড দ্য প্রোডাকশন প্রসেস ইজ, তার মানে তুমি যদি 3 সিগমা কোয়ালিটি কন্ট্রোল করতে পারো সেটাই অনেক ভালো, অনেক ভালো। 6 সিগমা তো অনেক দূরের বিষয়, তোমার 3 সিগমা কোয়ালিটি কন্ট্রোল অ্যাচিভ করা ভেরি ডিফিকাল্ট। আচ্ছা, এখানে আমরা যে ক্যালকুলেশনটা করলাম বা দেখালাম, এই ক্যালকুলেশনটা আমাদের বারবার লাগবে, কিন্তু আপাতত আমরা এখানে ধরেছি যে 3 সিগমা কোয়ালিটি কন্ট্রোল কিন্তু মিন শিফট করছে না, মিন শিফট করছে না। কিন্তু মিন যদি 3 সিগমা কোয়ালিটি কন্ট্রোল, কিন্তু মিন যদি 1.5 সিগমা শিফট করে, মিন যদি 1.5 সিগমা শিফট করে, এখানে দেয়া নাই অবশ্য, বইয়ে দেয়া আছে, আমি এখানে প্রেজেন্টেশনে দেখাচ্ছি না, কারণ প্রতিটা ক্যালকুলেশন দেখাতে গেলে অনেক সময় লাগবে। আমি বইয়ে, তোমরা বইয়ে দেখবে যে 3 সিগমা যদি 1.5 সিগমা, 3 সিগমা কোয়ালিটি কন্ট্রোল কিন্তু মিন যদি 1.5 সিগমা শিফট করে তাহলে কি ঘটবে, বইয়ে দেয়া আছে, আমি সেটা ব্যাখ্যা করছি না। এবার চলে যাচ্ছি 6 সিগমা। 3 সিগমা তো বললাম, 3 সিগমা উইদাউট শিফট ইন দ্য প্রসেস মিন যদি শিফট না করে। এবার 6 সিগমা, তুমি প্রোডাকশন প্রসেস কন্ট্রোল করছো এই লিমিটের মধ্যে, কিন্তু কাস্টমার বলেছে আপার স্পেসিফিকেশন লিমিট, লোয়ার স্পেসিফিকেশন লিমিট, কাস্টমারের দেয়া স্পেসিফিকেশন লিমিট এই রেঞ্জের মধ্যে থাকলেই চলবে। আর 6 সিগমার ক্ষেত্রে আমরা এর আগে এই চ্যাপ্টারের শুরুতে বলেছি যে 2 প্রোডাক্টস পার বিলিয়ন, এই ডিটেল ক্যালকুলেশন আমরা আবার ফিরে যাই। এই যে এখানে 2 প্রোডাক্টস পার বিলিয়ন, এটার ক্যালকুলেশনও বইয়ে দেয়া আছে। 2 প্রোডাক্টস কি এইরকম ভাবে এখানে যেমন দেয়া আছে, বইয়েও সেইভাবে দেয়া আছে। তারপরে এখানে আবার দেয়া হলো যে 0.00, এখানে যেমন আবার যায়, এখানে যেমন 4.56% ডিফেক্টস, তেমনি এখানে হচ্ছে, ওখানে ছিল 4.56%, এখানে হচ্ছে 0.000002%। 6টা শূন্য মনে হয়, 1 2 3 4 5 6, 6টা শূন্য, তারপর 2% প্রতি 100তে, পার্সেন্টেজে 100তে, তাহলে প্রতি ইউনিট প্রোডাক্টে ডিফেক্ট কত, আরো 100 দিয়ে ভাগ, এত 8টা শূন্য। সেখান থেকেই ক্যালকুলেশনটা এসছে, এত ডিফেক্টস পার প্রোডাক্ট, তার মানে তুমি 1 বিলিয়ন 10 টু দি পাওয়ার 9 দিয়ে গুণ দাও, তাহলে তুমি পাবে 2 ডিফেক্টস পার বিলিয়ন প্রোডাক্টস প্রডিউস। 2 ডিফেক্টস, এটাকে 10 টু দি পাওয়ার 9 দিয়ে গুণ দাও, 1 বিলিয়ন তো 10 টু দি পাওয়ার 9, এখানে গুণ দিলে তুমি এটা পাবে। প্রতি বিলিয়ন প্রোডাক্টসে 2টা ডিফেক্ট তৈরি হবে, প্রতি বিলিয়ন। তো এবার এই যে 2 ডিফেক্টস পার বিলিয়ন, আমি আবার একটু আগের স্লাইডে যাই। 2 ডিফেক্টস পার বিলিয়ন, এখানে দেখো
এক ডিফেক্ট পার মিলিয়ন, সরি এখানে 2700 ডিফেক্ট, সরি আমি ভুল বলেছি, 2700 ডিফেক্ট পার মিলিয়ন, 2700 ডিফেক্টস পার মিলিয়ন। সেখান থেকে আমরা ক্যালকুলেট করে ওই অ্যাকাউন্টিং রিপোর্টের ক্ষেত্রে দেখাচ্ছি যে 31 বছর পর পর একটা করে ডিফেক্ট জেনারেট করবে। আর এখানে এইটাকে 2 ডিফেক্টস পার বিলিয়ন, এটাকে ক্যালকুলেট করো একইভাবে আগেরটার মতো করে, তাহলে তুমি দেখতে পাবে যে প্রতি একটা ডিফেক্ট 41,666 বছর পর পর তৈরি হচ্ছে। এর আগেরটাতে কি ছিল? 31 বছর পর পর একটা ডিফেক্ট তৈরি হচ্ছে। এটা তো মানুষের বয়স যতদিন সাধারণত জীবিত থাকে তার মধ্যে দেখে যাওয়া সম্ভব যে একটা ডিফেক্ট 31 বছর আগে হয়েছিল, আবার 31 বছর পর আরেকটা ডিফেক্ট তৈরি করছে, স্ট্যাটিস্টিক্যালি অন অ্যান অ্যাভারেজ। তার মানে এই না যে প্রতি 31 বছর পর পর একটা করে ডিফেক্ট তৈরি হতে থাকবে, ব্যাপারটা তা না, অন অ্যান অ্যাভারেজ। আর এখানে একই ক্যালকুলেশন করে দেখা যাচ্ছে 41,666, আর 41,666 বছর, 41,000 বছর আগের পৃথিবীর ইতিহাসই তো মানুষের জানা নাই। এখন থেকে 41,000 বছর পর বর্তমান পৃথিবীর ইতিহাস মানুষ জানবে কিনা সেটা একটা প্রশ্ন। 41,000 পর, তার মানে তুমি চিন্তা করো সিক্স সিগমা যখন প্রসেস মিন শিফট করেনি, তখন প্রতি 41 বা 42,000 বছর পর পর, 42,000 বছর পর পর একটা করে ডিফেক্ট জেনারেট করবে। তোমার যদি প্রোডাকশন প্রসেস হয়, একটা ডিফেক্ট তৈরি হয়েছে, গড়ে 41 বা 42,000 বছর পর একটা আর একটা ডিফেক্ট পাওয়া যেতে পারে। তার মানে কি অলমোস্ট জিরো, কোনো ডিফেক্ট নাই, অলমোস্ট জিরো। সরি, আমার আবার গলায় সমস্যা হচ্ছে, একটু 1 মিনিট। আচ্ছা, আগের ক্যালকুলেশনটা আমরা বললাম যদি প্রসেস মিন শিফট না করে, কিন্তু যদি প্রসেস মিন 1.5 সিগমা পর্যন্ত শিফট করে, এটা ডায়াগ্রাম এবং ক্যালকুলেশন, ডিটেল ক্যালকুলেশন বইয়ে দেয়া আছে। আমি ডিটেল ক্যালকুলেশন আর দেখাচ্ছি না, কারণ এই ধরনের ক্যালকুলেশন আমরা এর আগেও করেছি, ডিটেল ক্যালকুলেশন আর দেখাচ্ছি না। দেখো তোমাদের তবু আর একবার দেখাই। হ্যাঁ, এইখানে দেখো এই যে মিন ভ্যালুটা, মিন ভ্যালু থেকে এটার দূরত্ব কত? 6 সিগমা। মিন ভ্যালু শিফট করে যদি 1.5 সিগমা, এই দাগটা যদি এইখানে চলে আসে, তাহলে এই আপার টেলটাও এইদিকে চলে আসবে। এটা যদি এখানে আসে, তাহলে এইখান থেকে এটা কতটুকু দূরত্ব হবে? এখান থেকে এটা 1.5 সিগমা এত দূর আসলো, এটা 1 সিগমা, 2 সিগমা, 1 সিগমা প্লাস 1 সিগমা প্লাস 2 সিগমা। এখানে 1.5 সিগমা যদি চলে আসে 1.5 সিগমা, তাহলে এখান থেকে এই পর্যন্ত হবে 4.5 সিগমা, 4.5। সেটার জন্য 4.5 সিগমার জন্য ক্যালকুলেশনটা হচ্ছে এইরকম, 3.4 ডিফেক্টস পার মিলিয়ন। এর আগে যেমন আমরা বের করলাম ক্যালকুলেশন করে যে 2 ডিফেক্টস পার বিলিয়ন, এখানে তেমনি ক্যালকুলেট করে, আমরা ক্যালকুলেশনটা দেখাচ্ছি না, প্রতিটা ক্যালকুলেশন দেখাতে গেলে সময় লাগবে, বইয়ে ক্যালকুলেশন দেয়া আছে আগের মতোই ক্যালকুলেশন। 3.4 ডিফেক্টস পার মিলিয়ন যখন 1.5 সিগমা শিফট করে, আমি আবার দেখাচ্ছি যে এই যে মিন ভ্যালুটা, এটা 1.5 সিগমা শিফট করে এইখানে চলে আসবে, অর্থাৎ এই পুরো নর্মাল ডিস্ট্রিবিউশনটাই 1.5 সিগমা এদিকে সরে যাবে। তখন এই মিন ভ্যালু থেকে আপার স্পেসিফিক লিমিটের দূরত্ব হবে 6 সিগমার জায়গায় 4.5 সিগমা, 6 সিগমার জায়গায় 4.5 সিগমা। স্বাভাবিকভাবে যেহেতু গ্যাপটা কমে গেছে, স্বাভাবিকভাবে এই আপার টেইলের এটাকে ক্রস করে বাইরে যাওয়ার সম্ভাবনা বেড়ে যায়। সেখান থেকে আসছে 3.4 ডিফেক্টস পার মিলিয়ন। এবং এটাও যদি আগের মতো ক্যালকুলেট করি, এটার মতো করে এইরকম করে ক্যালকুলেট করি, করলে আমরা পাচ্ছি প্রতি 24,510 বছর পর পর একটা করে ডিফেক্ট জেনারেশন হবে। তার মানে কি 24,000 বছর পর, সরি 24,000 না, হ্যাঁ 24,000, সরি 24,000 বছর পর। কোন মানুষ তো 24,000 বছর বেঁচে থাকবে না, সর্বোচ্চ 100 বছর বাঁচবে, 100 বছর। আর এটা 24,000 বছর পর পর একটা করে ডিফেক্ট জেনারেট করবে গড়ে, অন অ্যান অ্যাভারেজ। এটা হচ্ছে 6 সিগমা। আসলে সিগমার ভ্যালু একদম কমিয়ে ফেলা হয়েছে। আমরা ডিটেইল ম্যাথমেটিক্যাল ইন্টারপ্রিটেশন অফ 6 সিগমা বললাম। এখন আমরা যে কমার্শিয়াল সাইটগুলো, সেই কমার্শিয়াল সাইটগুলোতে চলে যাচ্ছি। ওটা একাডেমিক ছিল, যেটা ম্যাথমেটিক্যাল সাইট ছিল, ম্যাথমেটিক্যাল মেইন জিনিস,
ওটাই সিক্স সিগমার মেইন জিনিস, ম্যাথমেটিক্যাল ইন্টারপ্রিটেশন। এবার আমরা কমার্শিয়াল সাইডে যে কাজগুলো বাংলাদেশে হয় সেগুলোর উপর একটু কথা বলছি। সিক্স সিগমা বলতে আমরা আসলে প্রোডাকশন প্রসেসের জন্য কি মিন করছি। আমি একটু ব্রেক দিচ্ছি কারণ তোমাদের আরো অনেক আছে, আমি যদি ব্রেক না দেই তাহলে তোমাদের একটা ভিডিও অনেক বড় হয়ে যাবে। আমি একটু ব্রেক দিই।